9 নং ওয়ার্ডের এলাকাবাসী সভার সভাপতি উপস্থিত বিভিন্ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল নেতৃবৃন্দ, ছোট বড় সকলের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আসলে যেই কথাগুলি সবার প্রথমেই আমাদের যুবনেতা জজ মিয়া এই কথাগুলি বলেছে যে আমরা দীর্ঘদিন মন খুলে কথা বলতে পারি না, আমরা একসাথে এভাবে বসতে পারি নাই। আপনাদের অনেকের সাথেই হয়তো বিভিন্ন সময় সামাজিক অনুষ্ঠানে বা রাস্তাঘাটে চলার পথে হয়তো দেখা হয়েছে, কিন্তু এইভাবে বসার সুযোগ হয়। আমি ওনাদের কাছে আগ্রহ প্রকাশ করেছিলাম যে আমি আস্তে আস্তে যে আপনারা খেয়াল করেছেন হয়তো যশোর বিভিন্ন গ্রামে এইভাবে মানে ছোটো ছোটো আকারে সবার সাথে মত বিনিময়, যাতে মানে অনেকে হয়তো দূর থেকে দেখছে আমার চেহারাটা অনেকে চিনে না, অথচ আমার বাড়ি এখান থেকে 1 কিলোমিটার দূরেও না। বা যশোরেও এরকম অনেকেই বলে যে মানে সুলতান মোল্লার ছেলে আছে নেতা, কিন্তু মানে চিনে না, এরকম একটা অবস্থা। কিন্তু আমি এলাকায় কিন্তু গ্যাপ দিই না কখনো। আপনারা দাওয়াত দিলে বা সামাজিক অনুষ্ঠানে কেউ মারা গেলে আসছি, জানাজা পরে হয়তো একদিক দিয়ে ঢুকছে, আরেক দিক দিয়ে চলে গেছি। এটা ছিল বিশেষ পরিস্থিতির কারণে। বা আপনারাও যে খুব বেশি আগায় আসবেন, একসাথে জমায়েত হবেন, পরে দেখা গেছে রাতে বাড়িতে পুলিশ পাঠায় দিবে, এই ধরনের মানসিকতার কারণে অনেকে খুব বেশি জমায়েত হওয়ার সেই সুযোগগুলি ছিল না। এই প্রেক্ষাপটে বলেছিলাম যে আমি এইভাবে আসবো, যারা মুরব্বীরা আছে বা তরুণ যারা আছে, যারা চিনে না, তাদের সাথে এভাবে মত বিনিময়ের মাধ্যমে কথা বলবো, এবং তারা যাতে এই কথাটা যাতে আমার শুনতে না হয় যে না কখনো আসে নাই বা আমরা চিনি নাই বা আমরা দেখি নাই, এই জায়গা থেকে আমার এই দায়বদ্ধতা থেকে আমি মুক্ত হওয়া। তো যাই হোক, আপনারা দীর্ঘদিন আমার বাবার সাথে রাজনীতি করেছেন, সুখে দুঃখে ওনার পাশে থেকেছেন, উনিও আপনাদের পাশে থেকেছেন। পারিবারিকভাবে আমাদের অবস্থান এই এলাকা বা এলাকার মানুষের পক্ষে কতটুকু সেটা আপনারা ভালো উপলব্ধি করতে পারেন। এবং আমি আমি প্রত্যাশা করি বা আমি বিশ্বাস করি যে আমার বাবাও আপনাদের প্রয়োজনে বা সুখে দুঃখে আপনাদের পাশে থেকেছেন। এই জন্য আমার কখনো প্রশ্নের মুখে পড়তে হবে না, বরং এটা আমার জন্য একটি মানে বাড়তি পাওনা। ওনার যে অর্জন সেটার বিনিময়ে হয়তো অনেকে হয়তো আমাকে চেনেন না, কিন্তু এখানে এসে বসেছেন কারণ আমি সুলতান মোল্লার ছেলে, যে দেখে আসি, কথা বলে আসি, বা তার বাবার সাথে চলাফেরা করেছি, তার সাথে পরিচিত হয়ে আসি, এরকমও অনেকে এসেছে। তো বক্তব্য দীর্ঘায়িত করবো না, আকাশ বারবার বৃষ্টি থামতেছে বাড়তেছে, এরকম একটা অবস্থা। তো আপনারা বারবার আমরা নরসিংদী বা শিবপুরে যখন কাজ করতে যাই, তখন আমাদের প্রয়াত নেতা বিএনপি সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার প্রসঙ্গ চলে আসে। মানে এটা বিতর্কিত কোনো ব্যাপার না। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমাদের এই শিবপুরের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান ভূঁইয়া একটা বিশেষ প্রেক্ষাপটে কিন্তু বিএনপির মহাসচিব হয়েছিলেন। খেয়াল করে দেখবেন 96 নির্বাচনে যখন তৎকালীন মহাসচিব ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার ওনার নির্বাচনী এলাকায় পরাজিত হয়েছেন এবং বিএনপি জাতীয়ভাবে পরাজিত হয়ে বিরোধী দলে চলে গেল, তখন কিন্তু ওনাকে বাদ দিয়ে কিন্তু জনাব আব্দুল মান্নান ভূঁইয়াকে বিএনপির মহাসচিবের দায়িত্ব দিল। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, যে যখন এলাকার মানুষ যদি সমর্থন না থাকে, তাহলে কিন্তু কেন্দ্র থেকে মূল্যটা কিন্তু শেষ। মানে মোট কথা, আমরা কেন্দ্রে বড় নেতা হইতে পারি, আমার হয়তো ওইখানে চেয়ার বড় থাকতে পারে, কিন্তু এলাকার যদি মূল্যায়ন না থাকে। তো মান্নান ভূঁইয়া সাহেবও একই কথা বলতো যে উনি তখন বিএনপির যুগ্ম মহাসচিব, যখন 91 নির্বাচন এসে বলতো যে আমাকে তোমরা ভোট দিয়ে পাস করো, আমি মন্ত্রিত্ব এনে দেবো তোমাদের। এই কথার প্রথম নির্বাচনে মনে উনি নিজে বলতো, আমি ছোট ছিলাম, কিন্তু আমি অনেকের কাছে শুনেছি যে উনি এইভাবে বক্তব্য দিতে, এবং হয়েছেও তাই, যে উনি নির্বাচনে জিতার পরে ওনাকে মন্ত্রী করছে। তো তেমনিভাবে 96 নির্বাচনে যেখানে বিএনপির অনেক লোকজন অনেক বাঘা নেতা ফেল করলো, আমরা ওনাকে যখন পাশ করাই দিলাম 96 হ্যাঁ ভোটার, আমারও একটা ভোট দেওয়ার সুযোগ হয়েছিল। তো উনি যখন পাশ করলো 96, অনেক বড় বড় নেতা ফেল করলো, তখন কিন্তু অনেককে ডিঙ্গাইয়ে ওনাকে মহাসচিব বানানো হয়েছে। আমি ছাত্র দলের সাধারণ সম্পাদক হয়েছি। এইখানে আপনাদের বলতে আমার এলাকার মানুষের খুব বেশি অবদান নাই, কারণ এখানে আপনাদের অবদান রাখার সুযোগ ছিল না। কিন্তু আছে যারা আমার সাথে ঢাকায় এলাকার হোক বা নরসিংদীর হোক বা আশেপাশের এলাকার যারা আমার সাথে ঢাকায় ছাত্র রাজনীতি করছে, তাদের অবদান আছে। কিন্তু ধরেন জনগোষ্ঠী খুব বেশি অবদান কিন্তু আপনাদের নাই। এই অর্জনটা আমার। এই অর্জনের পরের ধাপে দেখা গেছে গত নির্বাচনে আমি মনোনয়ন চেয়েছি, আমাদের 3 জনকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছিল। এর মধ্যে একজন আমাদের খুব 1-11 সময় খুব মানে দলের জন্য খুব একটা মানে কি বলে
ত্যাগী বা দলের দুঃসময়ে বেগম খালেদা জিয়ার আইনজীবী তারেক রহমানের আইনজীবী ছিল আমাদের প্রয়াত বিএনপির আইন বিষয়ক সম্পাদক জনাব সানাউল্লাহ মিয়া পরলোক গমন করেছেন। আমরা প্রাথমিক মনোনয়ন প্রাপ্তদের মধ্যে 2 জন আছি, পাশাপাশি আরও অনেকে মনোনয়ন চাবে। তো আমাদের সিনিয়র আর নেতৃবৃন্দ আছে, আমি কাউকেই কারো রাজনৈতিক অবস্থানকে খাটো করে আমি বক্তব্য দিব না। সবাই মনোনয়ন চাওয়ার অধিকার আছে, পার্টি চূড়ান্ত পর্যায়ে হয়তো একজনকেই দিবে, এটাই নিয়ম। তো এখানে দাঁড়িয়ে আমি বলবো যে আমি ছাত্র রাজনীতি থেকে বিএনপি রাজনীতিতে আমি মাত্র সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছি। বিএনপি রাজনীতিতে আমি নিজেকে মনে করি যে একটা চারা গাছ বিএনপি রাজনীতিতে। তো সেই চারা গাছকে যদি আপনারা যত্ন করেন, সমর্থন দেন, আমাকে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না করতে পারে, আপনারা যদি বেড়ার মতো আগলে রাখেন, আপনারা সিনিয়র আছেন বা তরুণরা আছেন, এই চারা গাছ কিন্তু বড় হওয়ার সুযোগ আছে। সুযোগ আছে কেন? এই চারা গাছটা কিন্তু কলমের গাছ নয়। চারা গাছটা আমি যেহেতু ছাত্র রাজনীতি থেকে বেড়ে উঠেছি, পাশাপাশি আমার যেহেতু পারিবারিক ভিত্তিটা ওই বিএনপি পরিবারের মধ্যে, আমার কিন্তু মানে বেড়ে ওঠার জায়গা অনেক দূর যাওয়ার সুযোগ আছে, অনেক দূর যাওয়ার সুযোগ আছে বাংলাদেশের রাজনীতিতে। আর রাজনৈতিকভাবে আপনারা লক্ষ্য করে থাকবেন, আমি যখন বিদায় নিয়েছি সাধারণ সম্পাদক হিসাবে, এর পরবর্তীতে একটা কাউন্সিল হয়েছে ছাত্রদলে একটা কাউন্সিল হয়েছে। ওইখানে বয়সের কারণে আমাকে প্রার্থী হতে দেওয়া হয়নি, কারণ আমার সাধারণ সম্পাদকের মেয়াদ ছিল 2 বছর, কিন্তু আমি দায়িত্ব পালন করেছি প্রায় 4-5 বছর, 2 মাস না 3 মাস কম, 5 বছর। তো যে কারণে একসাথে যেহেতু 2 মেয়াদের দায়িত্ব পালন করছি, আমাদের পরবর্তীতে বয়সের ব্যবধান অনেক নিচে নামিয়ে আনা হয়েছে। এর মধ্যে আমি রায়পুরার একটা ছেলেকে প্রার্থী করেছিলাম। আপনারা জানেন যে ব্যক্তিগতভাবে আমার সমর্থন নিয়ে ওই ছেলেটা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। সে কিন্তু অনেক জুনিয়র, তাকে কিন্তু সারা দেশে চিনত না। শুধুমাত্র আমার সমর্থনের ভিত্তিতে যারা ছাত্র রাজনীতি সম্পর্কে ধারণা রাখেন তারা জানেন। তো আমার সেই সারা দেশব্যাপী যে গ্রহণযোগ্যতা তৈরি করেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান আমাকে দল পরিচালনার যে দায়িত্ব দিয়েছিল, আমি সেই দায়িত্ব কতটা সুচারুরূপে আমার নেতাকর্মীদের সাথে আন্তরিক একটা সম্পর্কের ভিত্তিতে পরিচালনা করেছিলাম, যার কারণে তারা আমার কথার উপর ভিত্তি করে আমাকে সমর্থন দেন, আমার কথার উপরে ভিত্তি করে আরেকটা ছেলেকে সমর্থন দিয়েছে। তো এটা আমি আমাদের প্রিয় নেতা, যার নেতৃত্বে আমরা আগামী দিনে একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব তখন বলেছি যে আপনি ব্যাপারটা লক্ষ্য করেন যে ভোটটা কিন্তু আমাকে দেয় না, আরেকটা ছেলেকে দিয়েছে, তারপরে আমার কথার উপরে ভিত্তি করে। এটা দেওয়ার কারণ হচ্ছে যে আপনি যে দায়িত্বটা দিয়েছেন, এই দায়িত্বটা আমি এতটা আন্তরিকতার সাথে পালন করেছি সারা দেশে। সেই টেকনাফের ছেলেটা মনে করেছে, সেই কক্সবাজারের ছেলেটা মনে করেছে যে আকরাম ভাই যেভাবে দলটাকে পরিচালনা করেছে, অর্থাৎ ওনার কথা মতো ভবিষ্যতেও এই ছেলেটা এইভাবে পরিচালনা করবে, দল উপকৃত হবে। কারণ ওই ছেলেটা তো আমার ভাই না যে আমার কথায় সে ভোট দিয়ে দিবে। সে চিন্তা করছে যে দলের উপকার হবে, এইভাবে চিন্তা করছে। তো এখানে কথাগুলি বলতেছি এই কারণে যে এটা মানে আসলে রাজনৈতিক বক্তব্য না, এটা বাড়ির উঠানের মধ্যে বক্তব্য এরকম। জিয়াজ্জল কিছু কথা বলেছে যে আসলে মান্নান ভাইকে যদি আমরা নির্বাচনে পাশ না করে, তা মহাসচিব হতে পারতো না, মন্ত্রী হতে পারতো না, বারবার মন্ত্রীও হতো না। বারবার পাশ করাইছি, বারবার দল মন্ত্রিত্ব দিচ্ছি। কারণ ওইখান থেকে তো কেন্দ্র থেকে দেখবে যে আকরাম হ্যাঁ ঢাকার বড় নেতা, সারা দেশে ওর ছাত্রদলের গ্রহণযোগ্যতা আছে, ওর এলাকায় তেমন দামবাদ নাই, ও মানে লোকজনের সাথে সম্পর্ক নাই, এরকম যদি মনে করে তাহলে মনোনয়নটাকে দিবে। এটা তো দেওয়ার জন্য তো যে না, এলাকার মানুষের সাথেও সে সম্পর্ক রাখে, এলাকার মানুষের কাছেও সে যায়। সবাই যখন এই তথ্যটা যদি কেন্দ্র থেকে পায়, তখন কিন্তু মনোনয়ন বোর্ডও তো এইগুলি বিবেচনা করবে নাকি। তো আমি এলাকায় আসা যাওয়া, এটা এমন না যে এখন নির্বাচন বা এখন বিএনপির একটু ভালো সময় এখনই আসতেছে, এটা তো বলতে পারবেন না যে না সর্বোচ্চ খারাপ সময়। আমি অনেক সময় দেখা গেছে মামলার ওয়ারেন্ট নিয়ে আইসা 15 মিনিটের জন্য হইলেও কোনো আপনারা যখন ডাকছেন আইসা একদিক দিয়ে ঢুকছি, আরেক দিক দিয়ে বেরোইছি, রাস্তা দিয়ে যাওয়ার সময় যে এইখানে দাঁড়ান দেখা করে গেছি, এটা করছি তো নাকি। সেই ক্ষেত্রে আমাকে সর্বোচ্চ খারাপ সময় আমি চেষ্টা করছি আপনাদের সাথে যোগাযোগ রাখা। হয়তো একসাথে সবার সাথে দেখা সাক্ষাৎটা হয় না, বিচ্ছিন্নভাবে যে দেখা করতে যাচ্ছে বা যে যাইতে যাচ্ছে, অনেকে ঢাকা গেছে, মানে যেভাবে হোক আমি মানে কখনো অদৃশ্য হয়ে যাইনি, আমি আপনাদের সংস্পর্শে ছিলাম। তো এই জন্য আপনাদের সমর্থনটা খুব জরুরি হবে। সবসময় যে পাশে মানে একদম আমার পিছনে মিছিল নিয়ে যাইতে হবে এরকম না। এক জায়গায় বসে আলোচনা করলে দেখা গেছে যে অনেক সময় কিন্তু এই আলোচনাগুলি মানে বিভিন্নভাবে গোয়েন্দা তৎপরতা চালানো। এক জায়গায় আলোচনা হচ্ছে যে আকরাম যে ও কি আসে নাকি এলাকায়, বা আপনাদের সাথে যোগাযোগ কি, সম্পর্ক কি, এইভাবেও কিন্তু তথ্য উপাত্ত সংগ্রহ করবে। কারণ এখন কিন্তু বিএনপির এগুলি সংগ্রহ করার সুযোগটা বেশি। আগের মতো বিএনপি কিন্তু অবরুদ্ধ অবস্থায় নাই। এখন তো বিএনপি তার চতুর্দিকে তাদের যত উইং আছে
মানে যত মানে উপায় আছে সব উপায় ব্যবহার করবে যে না কাকে দিলে ভালো হবে। এটা গেল একটা। আরেকটা দল ওইটাও চিন্তা করবে যে দল কার কাছে নিরাপদ, এইগুলিও চিন্তা করবে। তো সেই অর্থে আমি সেটার জন্য আপনাদের খুব বেশি ভূমিকা নাই, সেটা আমার চরিত্র আমার ঠিক রাখতে হবে। আর এই সুসময়ে আমার চরিত্র যদি আমি নষ্ট না করি, এটা দায়িত্ব আমার। আমার তো মানে আমার কাছে দল নিরাপদ কিনা, এই যে এলাকাটা নিরাপদ কিনা, এই এলাকার মানুষ নিরাপদ কিনা, এই এলাকার ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদ কিনা, এইগুলি কিন্তু দল ভিন্নভাবে করবে। কার কাছে অনিরাপদ এইগুলিও কিন্তু বিভিন্নভাবে চলে যাবে। কিন্তু কারা বিভিন্ন জায়গায় কি করতেছে, আপনাদের কাছে তো এরকম কোনো অভিযোগ নাই যে আমি কোনো জায়গায় কোনো মানুষের ক্ষতিগ্রস্ত করতেছি, চাঁদাবাজি করতেছি। এটা আমার চরিত্র। আমি ইনশাল্লাহ মানে আজান দিতেছে, মানে আমি যেহেতু সুলতান মোল্লার ছেলে, ওনার সুনাম ধরে রাখার জন্য আমার বাবাও আমি শুনি না এরকম যে কারো কোনো এরকম ক্ষয়ক্ষতি করছে। তো এটা ধরে রাখার চেষ্টা করব, আমার যে দায়িত্ব। বাকি সমর্থন আপনারা দিবেন, কারণ সবচেয়ে বড় কথা আজকে আমরা এমন একটা পরিবেশ পাইছি। কেন পাইছি? যে ছাত্র জনতা তাদের এইরকম একটা জগদ্দল পাথর, এরকম একটা দানব, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব একটা পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে, ভারতের কাছে বিকায় দিয়া তাদের ক্ষমতাটাকে তারা পাকাপোক্ত করার চেষ্টা করছে। তো ছাত্ররা এরকম একটা জগদ্দল পাথর ছড়াইয়া দিছে কি নিজের জীবনের বিনিময়ে, নিজের বুকে তাজা রক্ত বিলিয়ে দিয়ে আবার আমাদেরকে একটা মুক্তির স্বাদ দিছে এই দেশের মানুষ। এটাকে দ্বিতীয় স্বাধীনতার কথা বলতেছে। তা আমরা যদি প্রথম স্বাধীনতা বলি, দ্বিতীয় স্বাধীনতা বলি, দুইটার মূল মন্ত্র কি? মূল মন্ত্র কিন্তু গণতন্ত্র। মূল মন্ত্র কিন্তু গণতন্ত্র। প্রথমবার হচ্ছে আমরা গণতন্ত্র এখান থেকে পতাকা ছিনে এনে আমরা গণতন্ত্রের জন্য কিন্তু ৭০-এর নির্বাচনে যদি তখন শেখ মুজিব সাহেবকে যদি প্রধানমন্ত্রী বানাই দিত, এটা তো আপনারা আরো ভালো জানেন, তাহলে কি বাংলাদেশ স্বাধীন হইতো? ওইটাও কিন্তু ভোট নিয়ে। আর হাসিনা যদি যে উন্নয়নের গল্প শোনায়, উন্নয়ন করিয়া জনগণের হাতে পায়ে যদি ধরে যদি ভোট আদায় করে যদি 15 বছর না 30 বছর যদি ক্ষমতা থাকতো, আমরা কি সরাইতে পারতাম? জনগণ যদি ভোট দিত, কিছু করার ছিল না। কিন্তু হাসিনা কামটা করছে কি, রাইতে ভোট মেরে লাইছে। পাবলিক খেপছে, যে তরুণরা খেপছে যে আমরা বয়স হয়েছে এখনো ভোটই দিতে পারলাম না। আবার করছে কি 14 সালে কইছে যে এটা নিয়ম রক্ষার নির্বাচন, এই নির্বাচনটা কইরে আমি কেয়ারটেকার বানায় দিব। এই কইয়াটা ভোটটা পার করে দিয়া পরে মনে করেন যে আমি 5 বছর থাকবো, জনগণ আমার ম্যান্ডেট দিয়েছে। অথচ জনগণ কিন্তু তার ম্যান্ডেট যদি দিয়েও থাকে, কেয়ারটেকারের জন্য ম্যান্ডেট দিয়েছিল যে নিয়ম রক্ষার নির্বাচন। এইভাবে জলচাতুরি করছে। এইবার করলো কি, 2 পক্ষ নামাই দিছে, যে আমার দলেরই 2 পক্ষ, মানে ডামি প্লেয়ার নামাই দিছে, ডামি নির্বাচন। একবার এক একটা জলচাতুরি কইরা জনগণের ভোটকে কাইরা নিছে। মানে জনগণকে মানে একটা উপহাসের পাত্র, জনগণের যে একটা অধিকার ভোটের, এটা নিয়ে একটা উপহাস করছে জনগণের সাথে। তার মানে এই গণতন্ত্রটা হচ্ছে আমাদের মূল। এই দুই চেতনারই দুই ক্ষেত্রেই, 71 বলেন আর 24 বলেন, দুইটার ক্ষেত্রে কিন্তু মূল চেতনা হচ্ছে গণতন্ত্র, ভোটের অধিকার। আরেকটা কি, অর্থনৈতিক সাম্য। মানে ধনী শুধু ধনী হচ্ছে, গরিব গরিব হচ্ছে। বৈষম্যমুক্ত সমাজ আন্দোলনের নাম কি ছিল? বৈষম্যমুক্ত ছাত্র আন্দোলন। তো এই বৈষম্যটা কিসের? শুধু চাকরির কোটা আন্দোলন তারা কিন্তু সীমিত রাখে নাই। সামাজিকভাবে বৈষম্যের শিকার হওয়া, যে রাজনৈতিক কারণে শুধু আওয়ামী লীগই শুধু সুবিধা পাবে, জনগণ বা অন্যান্য রাজনৈতিক দল সবাই বৈষম্যের শিকার হবে, এটা যাতে না হয়, এটা কিন্তু ছাত্রদের এই আন্দোলনের মূল মন্ত্র ছিল। তো আমরা আমাদের দায়িত্ব কি দিলে? তারা জীবন দিছে কেন? গণতন্ত্রের জন্য। জীবন দিছে কেন? বৈষম্য মুক্তির সমাজ প্রতিষ্ঠার জন্য। তাহলে আমরা যারা এখন এটার সুবিধাটা পাচ্ছি, তাদের দায়িত্ব হচ্ছে মানুষ যাতে তাদের ভোটটা দিতে পারে, এটা নিশ্চিত করা। আমরা যারা বিএনপি করি, মনে করতেছি যে না, আওয়ামী লীগকে ভোট না দিলে তাহলে বিএনপিরে ভোট দিবে, এটা মনে করার কারণ নাই। আমাদের আচার আচরণ, আমাদের ভূমিকা, আমাদের কর্মকাণ্ড এরকম হইতে হবে যাতে জনগণ যে না, এটা আওয়ামী লীগের চেয়ে ভালো, এটা যাতে মনে করে যে না, এরা আওয়ামী লীগের চেয়ে ভালো। এদের কাছে দেশটা নিরাপদ, এদের কাছে এই এলাকার মানুষ নিরাপদ, এদের কাছে চুরি চামারি হবে না, সরকারি সম্পদ, এদেরকে আগামী দিনে রাষ্ট্রীয় দায়িত্ব অর্পণ করা যায়। আমাদের আচার আচরণটা এরকম করতে হবে। আমাদের বক্তব্য, এই বক্তব্যগুলি নিয়ে আমরা তো এখানে দলের নেতাকর্মীরা সমবেত হয়েছি, গ্রামের পুরুষ মহিলা সবার কাছে এই তো আমাদের এই মনোভাবটা, আমাদের এই কার্যক্রমটা, আমাদের কার্যক্রমের মাধ্যমে, আমাদের কথার মাধ্যমে সবার কাছে পৌঁছাই দিতে হবে। তো আমরা সবাই আকরাম কাকার পিছনে আছি তো? আমরা সবাই আকরাম কাকার পিছনে আছি তো? তো আমি যেহেতু আপনাদের বাড়ি বললাম যে এটা আমার উঠানের মতন, এটা তো আর
মানে ভুল বলি নাই, এটা তো আপনারা নিজেরা জানেন। হ্যাঁ এটাই তো বললাম, 1 কিলো ফাঁকে মানে একটা 1 কিলো ফাঁক কি, মানে আমরা তো সকালে উঠে নাস্তা করলে একসাথে সবাই এন্দা জানি আপনারা হেন্দাই আমরা এক সপ্তাহ না তাই না উঠানের মধ্যে। তো এটা এখানে খুব বেশি কথা বলার কিছু নাই, আপনাদের বলার কারণ হচ্ছে যে আপনারা যাতে কোথাও বসলে যাতে এই জিনিসগুলি মানে এটা আলোচনার মধ্যে আপনারা নিয়ে আসতে পারেন। আপনাদের কাছে নতুন করে যদি আমি দাবি করি তাহলে এটা বেশি মানে ইয়ে হয়ে যাবে। দাবিটা আমরা করব আমরা তো হ্যাঁ এটাই বললাম যে আমি যেটা করতেছি এটা আপনারা করবেন আশেপাশে। আমরা করব এই 15 বছর দোকানে খালি আওয়ামী লীগের কোম্পানি লেগে খালি না আরেকটা জিনিস ইদানিং কালে একটা আমি গতকাল এক জায়গায় বলছি, ইদানিং কালে একটা জিনিস দেখেন অনেকে ইদানিং কালে যে কিছু কিছু রাষ্ট্রীয়ভাবে একটা ইয়ে হচ্ছে যে ফেসিবাদ বিরোধী বিশ্বের বিভিন্ন দেশে ফেসিবাদের যারা ফেসিবাদী যে রাজনৈতিক দলগুলি তাদেরকে নিষিদ্ধ করা হয়। তো আমার ব্যক্তিগত একটা মতামত আছে যে আওয়ামী লীগ যে এত অপকর্ম করছে তারা জনগণের কাছে কতটা ঘৃণার প্রাপ্ত, কতটা জনগণের তাদের প্রতি যন্ত্রণা বুকের মধ্যে এটা বোঝানোর জন্য তাদেরকে ভোটে আনা উচিত। জনগণ তাদেরকে যে কিভাবে প্রত্যাখ্যান করে এই জন্য ভোটে আনানো উচিত, তাই না? না না কথাটা বুঝেন না, না না হইলে পরে এগুলো তো ভোট হইলে জিততাম আমরা। আমার ব্যক্তিগত মতামত এটা, আমার 1% পুরো খাবো না 1% পুরো হ্যাঁ এটাই আমি বললাম যে আমার ব্যক্তিগত মতামত হইছে জনগণ যে কতটা ঘৃণা করে তাদেরকে এটা ভোটে আনলে প্রমাণ হবে। যদি কোনো কারণে সেটা রাষ্ট্রীয়ভাবে যারা সংস্কার করতেছে আরো বুদ্ধিমান যারা তারা নানাবিধ আলোচনা করে সিদ্ধান্ত নেবে, কিন্তু আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে ভোটে আসলে তারা বুঝতো যে কতটা ঘৃণার পাত্র আর জনগণের কতটা ঘৃণা তাদের প্রতি জন্ম আছে, মানুষের মনের ভিতরে কত যন্ত্রণা তাদের প্রতি এটা আমরা বুঝতে পারতাম। তো যাই হোক যেটা সিদ্ধান্ত সেটাই আমরা ওইভাবেই আমরা আগাবো, সেটা নিয়ে আমি যেহেতু নীতি নির্ধারণী পর্যায়ে না, সেটা রাষ্ট্রীয় বিভিন্ন পর্যায়ে সিদ্ধান্ত নেবে। কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের কাছে যাওয়া, তাদের অপকর্মগুলি তুলে ধরা, তারা যে লুটপাট করছে, কি পরিমাণ লুটপাট করছে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর সমস্ত সেক্টর তারা ঋণের নামে তারা লুটপাট করে মনে করেন যে বিদেশে পাচার করছে। তারা প্রত্যেকটা উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখা গেছে 2 গুণ 3 গুণ করে তাদের এই বাজেট বরাদ্দ দিয়ে লুটপাট করে টাকা বিদেশে পাচার করছে। এই টাকা যদি দেশেও থাকতো তাও কিছু এটারে বলে ভ্যালোসিটি অফ মানি, কিছু ভ্যালোসিটি টাকা যদি এখানে ঘোরাফেরা করতো তাও কিছু মানুষের উপকার হইতো। এই টাকা বিদেশ পাচার হয়ে যাওয়াতে আমাদের যে অর্থনীতির কি পরিমাণ ক্ষতি হয়েছে এটা যারা ব্যবসা বাণিজ্য করেন তারা আরো ভালো বুঝে। আজকে ডলারের দাম কোন পর্যায়ে চলে গেছে, আজকে তারা হাজার হাজার মানুষকে গুলি করে মেরে ফেলল, শত শত মানুষের চোখ নষ্ট। আমাদের শিবপুরে 4-5টা ছেলের চোখ নষ্ট হয়ে গেছে। আমাদের এই যে নৌকাঘাটা একটা ছেলে আছে, দত্তের গাঁও আছে, তারপরে এই যে কুদাল্লা একটা গ্রাম আছে, ওইখানে একটা ছেলের হাতে গুলি লেগে হাত মানে পুরো অঞ্চল। আরেকটা হচ্ছে ইয়েতে গেলাম ওই গাগটিয়া পায়ে লেগে পা পুরা মানে লোক মানে 1-2-3 আঙ্গুল মানে গুলিতে আঙ্গুল 2-3টা মানে ছিঁড়ে গেছে। আমরা ওই যে হিন্দু একটা ছেলের চোখে লাগছে, কপালে লাগছে, গোপালের ছেলে। হ্যাঁ এরকম ভাবে তাদের নির্যাতনের এই কথাগুলি আমরা যদি মানুষের কাছে পৌঁছাইতে পারি, আর আমরা আগামী দিনে জনগণের প্রতি আমরা কি দায়িত্ব বা কি কমিটমেন্ট নিয়ে দেশ পরিচালনা করব। আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার কিন্তু ওনার অবস্থান ব্যক্ত করতেছেন যে দলের নেতাকর্মীরা যাতে কোনো প্রকার নেতিবাচক কর্মকাণ্ডে না জড়ায়, এবং আগামী দিনে যে জনগণকে সাথে নিয়ে কিভাবে একটি জনগণের রাষ্ট্র, এই রাষ্ট্রটা যাতে জনগণের হাতে আমরা তুলে দিতে পারি, মানে জনগণের একটা অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা কায়েম করতে পারি। আমাদের নেতা জনাব তারেক রহমান কিন্তু বারবার ওনার বক্তব্যে এই কথাটাই পুনর্ব্যক্ত করছেন। এই কথাগুলি আমাদের যারা ঘরে ঘরে মা বোন আছে তাদের কাছে জানাইতে হবে, যারা সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, কি বলে রাজনীতিকে মানে অবজার্ভ করেন, এই ধরনের মানুষের কাছেও এই বক্তব্যগুলি পৌঁছায় দিতে হবে, এটা আমাদের দায়িত্ব। পাশাপাশি সমাজে যাতে আমাদের কোনো কর্মকাণ্ডে আবারও কোনো জনগণ যাতে মনে না করে যে আমরা বৈষম্যের শিকার, আমরা বঞ্চনার শিকার, এই ধরনের কোনো কর্মকাণ্ড আমরা করব না। যদি আমরা করি তাহলে এই শহীদদের আত্মা বারবার এভাবে তাদের আত্মবলিদান ব্যর্থ হয়ে যাবে। 71-এর আত্মবলিদান এরশাদ সরকার একবার গণতন্ত্রকে হরণ করে ব্যর্থ করার চেষ্টা করছে, ছাত্র জনতা আবার ফিরিয়ে আনছে। এই হাসিনা তার ফেসিবাদী শাসন কায়েম করে সেই গণতান্ত্রিক চেতনাকে ধ্বংস করে একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা বাংলাদেশের উপর কায়েম করেছিল। আবারও ছাত্র জনতা এভাবে বিজয় ছিনিয়ে এনে সেই গণতান্ত্রিক একটি বাংলাদেশের দিকে নিয়ে গেছে। তো এখনও সেই গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়ার পথে একটি অনির্বাচিত
কিন্তু একটি তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ক্ষমতায় আছে। আমরা প্রত্যাশা করব খুব দ্রুততার সাথেই একটা যৌক্তিক সময়ের ভিতরে তারা তাদের সংস্কার কার্যক্রম, যে রাষ্ট্রের ভিতরে যেই অনিয়ম বা অনাচারগুলি হয়েছে তাদের সংস্কার কার্যক্রমগুলি পরিচালনা করে আবারও জনগণের মতামতের ভিত্তিতে একটি জনগণের সরকারে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, যাদের দায়বদ্ধতা থাকবে জনগণের প্রতি 5 বছর পর পর যাতে জনগণ সেই দায়বদ্ধতার ভিত্তিতে তাদের কর্মকাণ্ড বিচার করে আবারও যাতে তাদের পছন্দ মতো ভোট দিয়ে পরবর্তী সরকার নির্বাচন করতে পারে, এরকম একটি ধারাবাহিকতায় বাংলাদেশ পরিচালিত হবে। এরকম একটি বাংলাদেশ আমরা দেখতে চাই। এই প্রত্যাশা রেখে সকলকে আগামী দিনে আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসাবে, ছোট ভাই হিসেবে, বড় ভাই হিসেবে আমার পাশে থেকে আমার যে স্বপ্ন নিয়ে আমি ছাত্র রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে আছি, এই এলাকার মানুষের জন্য কাজ করার যে বাসনা নিয়ে আমি আছি, সেই কার্যক্রম যাতে আমি এগিয়ে নিতে পারি, আপনারা আমার পাশে থাকবেন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সংগ্রামিত এলাকাবাসী